হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে বন্ড সম্বন্ধে পড়াশোনা করেছি। আজকের ক্লাসে আমরা একটা স্পেশাল টাইপের বন্ড সম্বন্ধে পড়াশোনা করব, সেটা হচ্ছে মাসালা বন্ড। আমি শুধুমাত্র এই স্পেশাল একটা টাইপের ওপরই, মানে বন্ডের টাইপের ওপরই কেন ভিডিও বানাচ্ছি, আমি যখন প্রথম পড়াশোনা করি এই মাসালা বন্ড সম্বন্ধে, মানে ফাইন্যান্সিয়াল মার্কেটটা প্রথমবার যখন করি, তখন আমি কিচ্ছু বুঝতে পারিনি। মানে কিছুটা বুঝতে পারছি, কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি। মাসালা বন্ড তো আমি আরও বুঝতে পারিনি। আমি ভাবলাম হয়তো মশলা ব্যবসা করার জন্য যে বন্ড দরকার পড়ে, হ্যাঁ, কেনাবেচা করার জন্য, সেরকমই কিছু একটা হয়তো হবে। কতবার বললাম তবু বুঝে নিই। কিন্তু এবার সেকেন্ড টাইম যখন আবার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত করতে যাচ্ছি, তখন আমি কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এটা কোনো মশলার ব্যবসা নয়। হ্যাঁ, আসলে 2014 সালের আগে ইন্ডিয়ার বেশ কিছু কোম্পানি আছে, ফাইন্যান্স কোম্পানি আছে, যারা কিনা ইন্ডিয়ান ব্যাংকের কাছ থেকে লোন না নিয়ে ইউকে, মানে ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর, এই সব জায়গার হচ্ছে ব্যাংকের কাছ থেকে লোন নিত। কারণ হচ্ছে যে সেখানে সুদের হারটা অনেকটাই কম। আর ইন্ডিয়াতে হচ্ছে কি এরা সেইখান থেকে লোন নিয়ে এখানে চালাতো, যাতে কিনা লাভের অংশটা যাতে বেশি আসে। ফাইন্যান্স কোম্পানি মনে করো যে লোন দেয়, এরা কি এরা দেখা গেল 5% সুদে লোন নিচ্ছে বাইরের ব্যাংক থেকে। ইন্ডিয়াতে সেটা হচ্ছে কি যে 12-13% হচ্ছে কি যে লোন দিচ্ছে। তাহলে অনেকটাই বেশি সুদ নিচ্ছে ইন্ডিয়ান হচ্ছে কি যে ফাইন্যান্স কোম্পানি এবং আদার্স কোম্পানি বা ব্যাংকগুলো। তো কিন্তু এটা একটা প্রবলেম আছে এখানে। ধরো আজকে আমি ডলার কিনলাম, ডলার হিসেবে লোন নিলাম, $1 70 টাকা হিসেবে। যদি ইন্ডিয়ান কারেন্সির দাম কমে যায়, অর্থাৎ ডলারের দাম বেড়ে যায়, এবার আমাকে তো সুদ তো দিতে হবে। আমি $100 কিনেছি, আমাকে শুরু করে সুদ দিতে হবে $5, $5, $105 হবে। এবার যদি ইন্ডিয়ান কারেন্সির দামটা কমতে থাকে, ডলারের দাম যদি বাড়তে থাকে, তাহলে আমি প্ল্যান করে আছি আমি $1000 সুদে আসলে মানে কিছু পরিশোধ করলেই আমার হয়ে যাবে। সেখানে আমার লাগছে 1030-40 টাকা। তাহলে একটা মানে প্রবলেম হয় যে লস হয়। 30-40 হাজার টাকা, 40 টাকা প্রতি 1000 টাকাতে এটা তো কম কিছু নয়, যথেষ্ট বেশি। তাহলে বিরাট অ্যামাউন্টে কত টাকা লস হতে পারে, এখানে একটা প্রবলেম হয়। এর জন্যে মানে ইন্ডিয়াতে নতুন এক ধরনের মানে কি যে বন্ড মানে কি যে নেওয়া হয়, সেটা হচ্ছে মাসালা বন্ড। কেন মাসালা বন্ড এই নামটা রাখা হলো, যাতে কিনা এই নামের মধ্যে একটা ইন্ডিয়ান ব্যাপার আছে, যে ইন্ডিয়ান কালচারকে মানে কি ডিনোট করছে। আচ্ছা, তার আগে কিভাবে বন্ডের মানে কি যে লোন, মানে কি যে আগের যেগুলো সেগুলো তো লোনই নিত, অন্যান্য ব্যাংকগুলো বিদেশি ব্যাংকের কাছে লোন নিত। আচ্ছা, এই নতুন নাম দেওয়া হলো, সেটা হচ্ছে মাসালা বন্ড। এভাবেও আমরা ভাবতে পারি যে বিদেশি কোম্পানিরা ইন্ডিয়ান কোম্পানিতে বা ইন্ডিয়ান ফাইন্যান্স কোম্পানিতে অথবা ব্যাংকগুলোতে ইনভেস্ট করছে। এভাবে ভাবতে পারি যে আমরা লোন নিচ্ছি কথাটা না বলে আমরা কথাটা এভাবে বলি, বিদেশি কোনো ব্যাংক বা বিদেশি কোনো হচ্ছে কি সংস্থা, যারা কিনা $100 দিল এবং একটা সিকিউরিটি নিয়ে নিল যে মানে কি যে বিদেশের XYZ কোম্পানি এই ইন্ডিয়ান ব্যাংকের কাছ থেকে বা ফাইন্যান্স মানে কি যে বিদেশি XYZ কোম্পানি ইন্ডিয়ান এই কোম্পানির ফাইন্যান্স কোম্পানিতে $100 রাখলো, তাহলে ভবিষ্যতে তোমরা পাবে $110 হিসেবে পাবে, $105-6 হিসেবে পাবে। এটা একটা বন্ড লিখিত দেওয়া। আবার আমরা এভাবে বলতে পারি যে বিশ্বের আদার্স মানে কি যে ফরেন ব্যাংকের কাছ থেকে বা ফরেন ইনস্টিটিউটের কাছ থেকে লোন নিল। আমরা দুভাবে কথাটা বলতে পারি। তো এবার মাসালা বন্ডের অর্থ কি? ইন্ডিয়ান কালচারকে ডিনোট করা এবং বিদেশি যে মানে বিদেশি কারেন্সি ডলারে না নিয়ে, ডলারে মানে কি যে লোনটা না নিয়ে বা বন্ড দিয়ে না দিয়ে সেটা ইন্ডিয়ান কারেন্সিতে বন্ড বিক্রির কথা বলা হয়েছে। সেটা যেন ব্যবসাটা যেন হয় ইন্ডিয়ান কারেন্সিতে। তাহলে কি মানে কারেন্সি মানে কি যে এর দামের হেরফের হওয়ার জন্যে আমাদের আর কোনো লস হচ্ছে না। লস হচ্ছে যারা বাইরের কোম্পানি, যারা ফরেন কোম্পানি, যারা ইন্ডিয়াতে ইনভেস্ট করছে, সেই লসটা তারা বহন করছে। এটাই হচ্ছে মাসালা বন্ড। আচ্ছা, ম্যাচুরিটি কী হবে? আচ্ছা, যদি $50 মিলিয়ন যদি লোন নেওয়া হয় বা হচ্ছে কি যে ওরা যদি ইনভেস্ট করে, মিনিমাম 3 বছরের হচ্ছে কি টার্মে ওরা ইনভেস্ট করবে। আর যদি $50 মিলিয়ন উপরে যদি হয়,
তবে সেটা মিনিমাম 5 বছরের টার্মে সেটাকে ইনভেস্ট করতে হবে। এটাই হচ্ছে ম্যাচিউরিটি। আর কারা ইস্যু করতে পারে এটা? এই বন্ডটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট মানে REIT, মানে কি, যে ইন্ডিয়াতে যে সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, ব্রিজ হোক, রাস্তা হোক না কেন, যাই হোক না কেন, হ্যাঁ, তো যাই ইনভেস্ট হোক না কেন, সেটা এখানে তুমি ইনভেস্টমেন্ট করা যেতে পারে। বা এইসব কোম্পানি বন্ড ইস্যু করতে পারে, মাসালা বন্ড, যে কোনো কোম্পানি করতে পারে। আবার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের ট্রাস্টও করতে পারবে এসব। তো এবার ইন্ডিয়ান ব্যাংকও কিন্তু ইস্যু করতে পারবে এই বন্ড। কী করে ইস্যু করতে পারবে? যে কি বলে, পারপেচুয়াল ডেপ্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে মানে ইস্যু করতে পারবে। যে তোমরা আমাদের এখানে টায়ার 1 ক্যাপিটাল হিসেবে হচ্ছে কি, যে তাদের মানে ব্যাংকে যে ক্যাপিটাল বাড়ানো, সেটা করতে পারবে। টায়ার 1 ক্যাপিটাল বাড়ানো, যে বাইরের মানে কি, যে কোম্পানিগুলোকে অ্যালাউ করে দিল তোমরা আসো ইনভেস্ট করো, যেটা কিনা ব্যাংকের টায়ার 1 ক্যাপিটাল হবে। আবার ডেপ্ট ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট মানে কি যে হিসেবেও কাজ মানে কি ইস্যু করা যেতে পারে, যেমন টায়ার 2 ক্যাপিটালেও। হ্যাঁ, তার মানে আমরা বুঝলাম যে কারা ইস্যু করতে পারবে, ম্যাচিউরিটি কী আছে, হ্যাঁ, তারপর কোথায় করতে পারবে, যেটা কিনা ইন্ডিয়ান রেসিডেন্টরাই শুধুমাত্র এবং ইন্ডিয়াতেই হচ্ছে কি সেটাকে মানে ইস্যু করতে পারবে। কেউ আছে বিদেশে থাকে কোনো কাজের সূত্রতে, তারাও করতে পারবে, কিন্তু তাদের যেন রেসিডেন্সিটা যেন অ্যাটলিস্ট ইন্ডিয়াতে থাকে এবং মানে ইন্ডিয়ান কারেন্সিতেই করতে পারবে। তো আজকে এই ছিল আমাদের টপিকটা, যে কি মাসালা বন্ড কি, কেন ইন্ট্রোডিউস করা হয়, তাতে মানে কি যে কি লাভ হয়। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তো এটা 2014 সালে আসে, কারা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের হচ্ছে কি যে সহায়তায় আসে। আচ্ছা, কী বললাম, মাসালা বন্ড কেন আনা হয়, কি এটা, ম্যাচুরিটি পে কত দিন টাইম থাকে, তারপরে কারা ইস্যু করতে পারে এবং কোথায় ইস্যু করতে পারে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা আরও ইনফরমেশন নিয়ে আসবো। বাই।